দেখ, আগের দিন ইস্যু অফ ডিবেঞ্চারের ফার্স্ট টাইপটা করেছি, আজকে সেকেন্ড টাইপ। এটা হচ্ছে ইস্যু অফ ডিবেঞ্চার্স ফর কনসিডারেশন আদার দ্যান ক্যাশ। এটার মানে হচ্ছে এই সিচুয়েশনে কোম্পানি ডিবেঞ্চার ইস্যু করে, কিন্তু তার এগেনস্টে কোম্পানি ক্যাশ রিসিভ করে না। ক্যাশ ছাড়া অন্য কিছুর এগেনস্টে কোম্পানি ডিবেঞ্চার দেয়। নর্মালি কি হয়, ধর একটা কোম্পানি হচ্ছে এক্স লিমিটেড। কোম্পানি ধরো ডিবেঞ্চারের প্রাইস রেখেছে 100 রুপিস। তার মানে পাবলিক যদি ওই কোম্পানির ডিবেঞ্চার বাই করতে চায়, তাহলে পাবলিককে কি করতে হবে? পাবলিক হ্যাজ টু পে 100 রুপিস। পাবলিক 100 টাকা দেবে কোম্পানিকে, আর কোম্পানি তার এগেনস্টে পাবলিককে কি একটা ডিবেঞ্চার ইস্যু করবে। এটাই তো জেনারেল সিস্টেম, যে পাবলিককে যদি ডিবেঞ্চার বাই করতে হয়, টাকা দিয়ে বাই করতে হয়। এবার ইস্যুটা কখনো অ্যাট পারে হচ্ছে, কখনো অ্যাট প্রিমিয়াম, কখনো অ্যাট ডিসকাউন্ট। অ্যাট পারে মানে কি বলতো? অ্যাট পার মানে 100 টাকা ডিবেঞ্চার কোম্পানি 100 টাকাতে ইস্যু করছে, তখন আমরা বলি ইস্যুড অ্যাট পার। ইস্যুড অ্যাট প্রিমিয়াম কথার মানে হচ্ছে যখন ইস্যু প্রাইসটা ফেস ভ্যালুর থেকে বেশি। ইস্যু প্রাইস মোর দ্যান ফেস ভ্যালু। ইস্যু প্রাইস মোর দ্যান ফেস ভ্যালু, তখন সেটাকে আমরা বলছি ইস্যু অ্যাট প্রিমিয়াম। আর একটা ভাবে ইস্যু করতে পারে, সেটাকে আমরা বলি ইস্যুড অ্যাট ডিসকাউন্ট। সেখানে কি হয়? লেস দ্যান ফেস ভ্যালু, ইস্যু প্রাইসটা ফেস ভ্যালুর থেকে কম হয়। এই তিনটে ভাবেই তো কোম্পানি ডিবেঞ্চার ইস্যু করে। তো যদি কোম্পানি পাবলিকের কাছ থেকে টাকা নেয়, তখন আমরা বলি ইস্যু অফ ডিবেঞ্চার ফর ক্যাশ। আর একটা সিচুয়েশন যেটা এখানে আমরা ডিসকাস করবো, সেটা হচ্ছে ইস্যু অফ ডিবেঞ্চার ফর কনসিডারেশন আদার দ্যান ক্যাশ, মানে ক্যাশ ছাড়া অন্য কিছুর এগেনস্টে। সেটা কি রকম হয়, এক্সাম্পল নিয়ে বলি। ধর কোম্পানি কারো কাছ থেকে একটা মেশিন কিনেছে। এক্স লিমিটেড একটা মেশিন কিনছে। কার কাছ থেকে মেশিন কিনছে? সে ওয়াই লিমিটেডের কাছ থেকে। এবার মেশিনটার দাম ধর 2 লাখ টাকা। তাহলে এক্স লিমিটেড ওর বুকে কি জার্নাল পাস করবে? মেশিন কেনবার জন্য মেশিনকে ডেবিট করবে। মেশিন কিনছে, কার কাছ থেকে কিনছে? ওয়াই এর কাছ থেকে, টু ওয়াই লিমিটেড। 2 লাখ 2 লাখ। ক্লিয়ার? এটা তো ভেরি সিম্পল জার্নাল, অ্যাসেট কেনবার জার্নাল। এবার এই জার্নালটা পাস করার পর আমরা কিন্তু ওয়াই এর কাছে, এক্স লিমিটেড কিন্তু ওয়াই এর কাছে লায়াবেল হয়ে গেল কতর জন্য? 2 লাখের জন্য। এবার এক্স লিমিটেড ওয়াই লিমিটেডকে কি বললো, যে ভাই তোমাকে 2 লাখ দেবার আছে, কিন্তু আমরা ক্যাশ দেব না, তোমাকে আমরা আমাদের ডিবেঞ্চার দেব। আমরা আমাদের ডিবেঞ্চার দিয়ে তোমাকে ডিসচার্জ করব। ওয়াই লিমিটেড যদি এগ্রি করে, দেন ওকে ফাইন। তো এই যে এক্স লিমিটেড ডিসাইড করলো যে এক্স লিমিটেড ইজ লায়াবল টু ওয়াই ফর 2 লাখ, and X Limited has decided to issue its debenture to discharge that particular liability to Y. তখন জার্নাল পাস করবে কি X Limited? যদি X Limited বলে Y কে অ্যাট পারে ডিবেঞ্চার ইস্যু করবে, এই যে 2 লাখ টাকা Y কে দেবার আছে, X বললো যে আমি আমার ডিবেঞ্চার দেব বাট অ্যাট পারে, তখন জার্নাল হবে Y কে ডেবিট করে দেবো, কারণ লায়াবিলিটি ক্যান্সেল হচ্ছে। ওয়াই ক্রেডিট ছিল, এখন ডেবিট করে ক্যান্সেল হচ্ছে। টু সাপোজ ধরো 10% ওয়ালা ডিবেঞ্চার, তাহলে টু 10% ডিবেঞ্চার অ্যাকাউন্ট 2 লাখ 2 লাখ। ইটস ভেরি সিম্পল। প্রথমে মেশিন কিনলো, ওয়াই এর কাছে লায়াবেল হলো, তারপর ওয়াই কে ডিবেঞ্চার দিয়ে ডিসচার্জ হয়ে গেল, যদি এটা অ্যাট পারে হয়। কিন্তু যদি এক্স লিমিটেড ডিসাইড করে যে না, ডিবেঞ্চার দেবো বাট অ্যাট প্রিমিয়াম, কত পার্সেন্ট প্রিমিয়াম? অ্যাট 25% প্রিমিয়াম, তখন এন্ট্রি কি হবে? ওয়াই কে তো ডিসচার্জ করছি, মানে ওয়াই কে ডেবিট করব, টু 10% ডিবেঞ্চার করব, এন্ড টু সিকিউরিটি প্রিমিয়াম করব। ওয়াই কে ডেবিট করব কত টাকা? ঠিক আগের জার্নালে যত টাকা ক্রেডিট হয়ে আছে, 2 লাখ। আগের জার্নাল মানে এটা না, এইটা। এটা তো একটা সিচুয়েশন, সিচুয়েশন নাম্বার 1 যদি অ্যাট পারে ইস্যু হয়। এটা সিচুয়েশন নাম্বার 2, যেটা কিনা মেশিন কিনলাম, ওয়াই এর কাছে লায়াবেল হলাম, তো ওয়াই কে 2 লাখ ডেবিট করলাম। এবার প্রশ্ন হচ্ছে ডিবেঞ্চারে কত ক্রেডিট করবো আর প্রিমিয়ামে কত ক্রেডিট করবো। স্যার তার জন্য আমাকে হিসাব করে নিতে হবে
যে ওয়াই কে যে আমি 2 লাখ দিতে হবে, 2 লাখ দেওয়ার জন্য কতগুলো ডিবেঞ্চার ওকে দেব। কারণ একটা ডিবেঞ্চারের ফেস ভ্যালু 100 টাকা, তাতে 25% প্রিমিয়াম যদি থাকে তাহলে ইস্যু প্রাইসটা কত হয়? 125 টাকা। তাহলে 2 লাখকে 125 দিয়ে ডিভাইড করলে আমি পেয়ে যাব নাম্বার অফ ডিবেঞ্চার টু বি ইস্যুড টু ওয়াই। 1600 ডিবেঞ্চার দিলে ওয়াই এর 2 লাখ টাকার লায়াবিলিটি অফ হবে। যখনই এক্স লিমিটেড চিন্তা করলো অ্যাট প্রিমিয়ামে ডিবেঞ্চার দেবে, তখন তুমি একটু ক্যালকুলেট করে নেবে এটা ভাববার জন্য যে এক্স কে কতগুলো ডিবেঞ্চার দিতে হবে ওয়াই কে, তাতে কিনা ওয়াই এর লায়াবিলিটিটা অফ হয়ে যায়। তো ওয়াই কে টোটাল লায়াবল অ্যামাউন্ট কত? 2 লাখ। তো 2 লাখকে আমি ডিভাইড করলাম, ইস্যু প্রাইসটা কত? 100 টাকার মানে 25 টাকা প্রিমিয়াম, মানে 125 দিয়ে ডিভাইড করলাম, তাহলে 1600 ডিবেঞ্চার দিতে হবে। তার মানে ডিবেঞ্চারে যাবে কত? 1600 ইন্টু 100, আর প্রিমিয়ামে যাবে কত? 1600 ইন্টু প্রিমিয়ামের টাকা কত? 25 টাকা। এটা 1,60,000 ডিবেঞ্চারে যাবে, আর 40,000 যাবে প্রিমিয়ামে। এটা হচ্ছে যদি এক্স লিমিটেড অ্যাট প্রিমিয়াম ডিবেঞ্চার ইস্যু করে। আর একটা অপশন আছে না, 3 নম্বর অপশন, যদি কোম্পানি চিন্তা করে অ্যাট ডিসকাউন্ট। এক্স লিমিটেড যদি চিন্তা করে ওয়াই কে ডিসকাউন্টে ডিসচার্জ করবে, আবার ওয়াই কে ডেবিট করব। কত ডেবিট করব? ঠিক আগের জার্নালে যত টাকা ক্রেডিট হয়ে আছে। এগুলো সেন্স করে যে ডেবিটটা কোন অ্যামাউন্ট হবে, আগের জার্নালে ঠিক যতটা ক্রেডিট আছে ততটাই ডেবিট হবে। ডিসকাউন্ট দিলে কোম্পানির প্রফিট হয় না লস হয়? তাহলে ডিসকাউন্ট অবশ্যই ডেবিট হবে। ডিসকাউন্ট অন ইস্যু অফ ডিবেঞ্চার টু 10% ডিবেঞ্চার। এবার কোয়েশ্চেন হচ্ছে ডিসকাউন্টে কত দেবো আর 10% ডিবেঞ্চারে কত দেবো। তো তার জন্য না, তার জন্য তোমায় চিন্তা করতে হবে যে 2 লাখ টাকার ডিবেঞ্চারের জন্য, 2 লাখ টাকার লায়াবিলিটির জন্য কতগুলো ডিবেঞ্চার ইস্যু করবো। আমি ধরলাম ডিসকাউন্টটা 20%, তাহলে 100 টাকা ডিবেঞ্চার ফেস ভ্যালু, ডিসকাউন্ট যদি 20% হয়, ইস্যু প্রাইস কত? 100 টাকায় 20 টাকা মাইনাস, তাহলে 2 লাখ টাকাকে 80 দিয়ে ডিভাইড করব। 2 লাখ টাকাকে 80 দিয়ে ডিভাইড করলে আমার নাম্বার অফ ডিবেঞ্চার দাঁড়াচ্ছে 2500। তারপর ডিবেঞ্চারে ক্রেডিট হবে কত বলতো? 2500 ইন্টু 100, 2,50,000। আর ডিসকাউন্টে ডেবিট হবে কত? 2500 ইন্টু 20, দ্যাট ইজ 50,000, 50K। টোটাল হবে 2,50,000। সো কোম্পানি নট অনলি ফর পারচেস অফ মেশিন, কোম্পানি মেশিন কিনুক, ফার্নিচার কিনুক, বা অন্য যে কোনো কারণে, ইফ দ্য কোম্পানি ইজ লায়াবল টু সামওয়ান, সেই লায়াবিলিটি কোম্পানি পে অফ করতে পারে বাই ইস্যুইং ইটস ওন ডিবেঞ্চার। যদি অ্যাট পারে পে অফ করে, দেয়ার ইজ নো কমপ্লিকেশন, সিম্পল, যাকে দিচ্ছি তাকে ডেবিট করে ডিবেঞ্চারকে ক্রেডিট করে দেবো। অ্যাট প্রিমিয়াম অ্যাট ডিসকাউন্ট হলে শুধু একটু ক্যালকুলেট করে নিতে হবে যে যত টাকা ডিউ আছে সেটা পে অফ করবার জন্য কতগুলো ডিবেঞ্চার দিতে হবে। আর ইস্যু প্রাইস তার ফেস ভ্যালুর মধ্যে ডিফারেন্স বুঝছি তো, ডিবেঞ্চারের ফেস ভ্যালু কত বলেছি? 100 টাকা। যদি প্রিমিয়াম ইস্যু হয় তাহলে প্রিমিয়ামটা যোগ করে যেটা দাঁড়াবে সেটা ইস্যু প্রাইস, আর ডিসকাউন্টে হলে ডিসকাউন্ট মাইনাস করে যেটা হবে সেটা ইস্যু প্রাইস। ওকে, তো এই ধরনের সিচুয়েশনকে আমরা বলি ইস্যু অফ ডিবেঞ্চার্স ফর কনসিডারেশন আদার দ্যান ক্যাশ। আরো কতগুলো কেসেস আমি ডিসকাস করি। ধর কোম্পানি যারা ফরমেশন, মানে কোম্পানি একদম শুরুর দিকে যারা ইনিশিয়েটিভ নিয়ে একটা কোম্পানিকে ফর্ম করে, তাদেরকে আমরা কি বলি বলতো? প্রমোটার্স। এবার একটা জিনিস খেয়াল করে দেখ, কোম্পানি যখন তৈরি হয়, ধরো আমি মনে করলাম 7 জন লোক, এ বি সি ডি ই এফ জি, এরা 7 জন মিলে একটা কোম্পানি ফর্ম করছে। তো কোম্পানি যখন ফর্ম করছে, ইনিশিয়ালি তো ওদের কিছু এক্সপেন্সেস হয়, সেটা ওরা পকেট থেকে করে। এবং ওরা যে কোম্পানিটা ফর্ম করছে সেটা যতক্ষণ না আরওসি সার্টিফিকেট ইস্যু করছে ততক্ষণ লিগালি কোম্পানি জন্ম হয় না। তাহলে এরা কিন্তু শুরুতে যে এফার্টটা দিচ্ছে তখন কিন্তু কোম্পানি এদের কোনো পেমেন্ট করছে না, ওরাই নিজেরা চেষ্টা করে ইনিশিয়েটিভ নিয়ে নিজেদের পকেট থেকে টাকা খরচা করে বিভিন্ন ডকুমেন্টস রেডি করে কোম্পানি লিগালি এক্সিস্টেন্সে আসে। তো কোম্পানি যখন লিগালি এক্সিস্টেন্সে আসে, একটা কোম্পানি সাপোজ ওয়াই লিমিটেড এক্সিস্টেন্সে এলো, কখন আসে? যখন কিনা সার্টিফিকেট অফ ইনকর্পোরেশন ইস্যু হলো। এবার ওয়াই লিমিটেড যেহেতু লিগালি ওয়াই লিমিটেড এক্সিস্টেন্সে এলো, এবার ওয়াই লিমিটেড কি চিন্তা করবে? আমার যারা প্রমোটার, যারা কিনা মেহনত করে আমাকে এনেছে,
আমাকে এক্সিস্ট করছে আজকে আমি তাদের জন্য, তো তাদের তো কোনো রেমুনারেশন দেওয়া হয়নি। রেমুনারেশন মানে কোনো এফার্টের জন্য যে স্যালারি বা কিছু মাইনাপত্র দেওয়া হয়নি। তো কোম্পানি চিন্তা করলো যে ঠিক আছে, আমি আমার প্রমোটার যারা আছে তাদেরকে আমি আমার ডিবেঞ্চার দেব। তার মানে কোম্পানি ইজ লায়াবল টু দি প্রমোটার্স। কোম্পানিজ ফিলিং কে আমাকে প্রমোটার্স কে দিতে হবে, because they took the initiative to form a company but no reward has been given to them. So after the company is introduced, matlab after the company is incorporated, then the company decides ke এতটা ডিবেঞ্চার আমি দেব। তো তার জন্য কি হবে, ফার্স্ট এন্ট্রি কি করব আমরা, প্রিলিমিনারি এক্সপেন্স কে ডেবিট করব। প্রিলিমিনারি এক্সপেন্স বা অনেকে বলে ইনকর্পোরেশন এক্সপেন্স। ইনকর্পোরেশন এক্সপেন্স account debit to sundry promoter বা sundry member। প্রমোটারদের কাছে ডিউ করলাম, সাপোজ প্রমোটারদেরকে 1 লাখ দেবে বললো, প্রমোটারদের ডিউ করলাম। সেকেন্ড জার্নালে কি করবে বলতো, ডিবেঞ্চার ইস্যু করবে, মানে তখন প্রমোটারকে ডেবিট করে দেবে টু, ধরো 12% ডিবেঞ্চার দিচ্ছে, টু 12% ডিবেঞ্চার, 1 লাখ 1 লাখ। সেম জিনিস কিন্তু আলাদা স্টোরি, but concept, line concept কিন্তু same, a company is liable to pay a certain amount, company is saying कि I am not going to pay cash, I will be issuing my debentures। so যে liability আছে সে ক্রেডিট ব্যালেন্স তাকে ডেবিট করে দাও, দিয়ে ডিবেঞ্চারকে ক্রেডিট করো। এবার মাথায় রাখতে হবে অ্যাট পারে হলে দেয়ার ইজ নো ক্যালকুলেশন, স্ট্রেট ওয়ে করতে পারি, কিন্তু অ্যাট প্রিমিয়াম বা অ্যাট ডিসকাউন্ট হলে আগে একটু ক্যালকুলেট করে দেখে নেবে যে কতগুলো নাম্বার অফ ডিবেঞ্চার দিলে লায়াবিলিটিটা অফ হচ্ছে, তার উপর বেস করে তোমরা ক্যালকুলেশন করবে। ক্লিয়ার? এই একটা সিচুয়েশন বললাম যেখানে কিনা কোম্পানি ইনকর্পোরেশন এক্সপেন্সটাকে ডিবেঞ্চার দিয়ে মিট আপ করছে, বা কোনো অ্যাসেট কিনলে সেটাকে ডিবেঞ্চার দিয়ে মিট আপ করছে। আর একটা স্পেশাল কেস যেখানে কিনা একটা কোম্পানি আর একটা কোম্পানিকে টেক ওভার করে। সাপোজ রনি লিমিটেড একটা কোম্পানি, আর সাহিল লিমিটেড আর একটা কোম্পানি। তো ফাইন্যান্সিয়ালি রনি ইজ স্ট্রঙ্গার দেন সাহিল। সাহিল ঠিক বিজনেস করতে পারছে না, কিন্তু সাহিলের তো রানিং বিজনেস, ওর অ্যাসেটস আছে, ধরো সাহিলের অ্যাসেটস আছে 10 লাখ আর সাহিলের লায়াবিলিটি আছে 6 লাখের। তো সাহিল লিমিটেডকে টেক ওভার করছে রনি, একটা বিজনেস আর একটা বিজনেসকে কিনে নিচ্ছে, যেটাকে আমরা একদম সহজভাবে বললে টেক ওভার করা মানে রনি ইজ বাইং সাহিল লিমিটেড। তো যখন রনি লিমিটেড সাহিল লিমিটেডকে বাই করবে, তখন রনিকে তো তার কনসিডারেশন একটা কিছু দিতে হবে, আস্তে, যেটাকে আমরা বলি কি পারচেজ কনসিডারেশন। তো রনি লিমিটেড সাহিলকে বলল कि as purchase consideration 5 lakh payment করবে। A company is taking over another company. The first company has agreed to pay a certain amount to the second company for taking over the second company's assets and liabilities. Second company's assets liability take over করে নিচ্ছে, that's why the first company has decided to pay 5 lakh as purchase consideration. Purchase consideration কে আমরা অনেক সময় ইন শর্ট বলি পিসি, দ্যাট ইজ পারচেজ কনসিডারেশন। একটা জিনিস খেয়াল কর, এখানে সাহিলের কাছ থেকে কত টাকার অ্যাসেট লায়াবিলিটি টেক ওভার করে নেবে? 10 লাখের অ্যাসেট, লায়াবিলিটি 6 লাখ। তার মানে নেট অ্যাসেট, কিন্তু অ্যাসেট থেকে লায়াবিলিটি বাদ দিলে নেট অ্যাসেট অ্যাকচুয়ালি টেক ওভার হচ্ছে 4 লাখ। বাট রনি ইজ রেডি টু পে হাউ মাচ? তাহলে 1 লাখের যে এক্সেস পেমেন্ট করছে দ্যাট ইজ ফর দ্য গুডউইল অফ সাহিল। দ্যাট 1 লাখ পেমেন্ট ইজ ফর গুডউইল অফ সাহিল। তার মানে গুডউইল কখন আসে? একটা কোম্পানি যখন আরেকটা কোম্পানিকে টেক ওভার করছে, যতটা নেট অ্যাসেট টেক ওভার করবে তার চেয়ে পিসি যদি বেশি হয়, তাহলে বলি আমরা এক্সেস অ্যামাউন্ট ইজ ফর গুডউইল। আচ্ছা, উল্টোটাও হতে পারে, 4 লাখের নেট অ্যাসেট টেক ওভার করছে, সাপোজ রনি 350 দিচ্ছে, 50,000 কম দিচ্ছে, তখন রনির প্রফিট হচ্ছে যে যতটা নেট অ্যাসেট টেক ওভার করলো তার চেয়ে পিসি কম, তখন সেই ডিফারেন্স অ্যামাউন্টটাকে আমরা বলি কি ক্যাপিটাল রিজার্ভ। ক্যাপিটাল রিজার্ভ।
এখন এই যে ব্যাপারটা আমি ডিসকাস করলাম এটা কিন্তু ইস্যু অফ ডিবেঞ্চার্স এর রিলেটেড না। এই এন্ট্রিটা আমি ডিসকাস করলাম কি when one company takes over another company this way the journals are passed। তার মানে রনি লিমিটেড ওর বুকে কি এন্ট্রি পাস করবে বলতো? অ্যাসেট কত টাকা, যত অ্যাসেট নিচে ডেবিট করবে, অ্যাসেটস অ্যাকাউন্ট ডেবিট কত টাকা, 10 লাখ। লায়াবিলিটি যেটা নিচ্ছে সেটাকে ক্রেডিট করবে, টু লায়াবিলিটি 6 লাখ। আর রনি সাহিলকে কত দেবে বলেছে, টু সাহিল পারচেস কনসিডারেশনটা কত, 5 লাখ। দেখ ডেবিট ক্রেডিট ম্যাচ করছে, 10 লাখ আর 11 লাখ। তারপরে ডেবিটে ব্যালেন্স চাইছে, ডেবিটের ব্যালেন্সটাকে আমরা লিখি কি, গুডউইল 1 লাখ। আবার যদি ডেবিটে ব্যালেন্স না চাই, জার্নাল ক্রেডিট সাইডে ব্যালেন্স চাইতো, তখন সেটাকে আমরা কি বলতাম, ক্যাপিটাল রিজার্ভ। তো এই যে পার্টিকুলার এন্ট্রিটা পাস করলাম, দিস এন্ট্রি ইজ নট রিলেটেড টু ইস্যু অফ ডিবেঞ্চার। It's simply when a company takes over another company, this way we pass the journal। কি করব, যা কিছু অ্যাসেট টেক ওভার করছে ডেবিট, লায়াবিলিটি কে ক্রেডিট করব, পারচেস কনসিডারেশন কেও ক্রেডিট করব। যদি ডেবিট সাইডে ব্যালেন্স চাই সেটাকে গুডউইল বলবো, আর ক্রেডিট সাইডে ব্যালেন্স চাইলে ক্যাপিটাল রিজার্ভ বলবো। এবার যদি আমি বলি সাহিল, রনি বল, রনি এই যে জার্নালটা পাস করলাম এখানে সাহিলকে কত টাকা ক্রেডিট করা আছে? এই যে জার্নালটা পাস করলাম সাহিলকে কত টাকা ক্রেডিট করে রেখেছি, 5 লাখ। তার মানে কি বলতো, সাহিলকে দেবার আছে 5 লাখ। এবার রনি লিমিটেড সাহিল লিমিটেড কে বললো যে ভাই 5 লাখ তোমাকে দেবার আছে, 1 লাখ টাকা চেকে পেমেন্ট করে দিচ্ছি, বাকি 4 লাখ টাকা ক্যাশ দেবো না, বাকি 4 লাখ টাকার আবার ডিবেঞ্চার দেবো অ্যাট 125% প্রিমিয়াম বা 25% প্রিমিয়াম। সাহিলকে কি বললো, টোটাল 5 লাখ পায়, 1 লাখ টাকা কিসে দেবে, চেকে। তাহলে 1 লাখ টাকা চেকে দিই, তাহলে সাহিল লিমিটেডকে এখন ডেবিট করব পুরো, একেবারে কম্পাউন্ড করছি। দেখ সাহিলকে 5 লাখ ডেবিট করলাম, চেক দিচ্ছি কত, টু ব্যাংক, ব্যাংক থেকে টাকা বেরোচ্ছে 1 লাখ। আর কত টাকা বাকি আছে সাহিলের কাছে, 4 লাখ টাকা। এবার আমি হিসাব করি 4 লাখ টাকা বাকি দেবার জন্য রনিকে কতগুলো ডিবেঞ্চার দিতে হবে। রনির ডিবেঞ্চারের ফেস ভ্যালু 50 টাকা, তাতে 25% প্রিমিয়াম নেবে বলেছে। তাহলে ইস্যু প্রাইসটা কত হবে স্যার, 50 টাকা ফেস ভ্যালু, 50 টাকা 25%, আচ্ছা 50 না, এটাকে আমি 40 টাকা করি, আমার একটু সুবিধা হবে ক্যালকুলেশন। 40 টাকা যদি ফেস ভ্যালু হয়, ফেস ভ্যালু, তাতে 25% প্রিমিয়াম মানে 40 টাকা 25% 10 টাকা। তাহলে 40 প্লাস 10, আমার ইস্যু প্রাইসটা দাঁড়াচ্ছে কত, 50 টাকা। তো 4 লাখকে 50 দিয়ে ডিভাইড করব, 4 লাখকে 50 দিয়ে ডিভাইড করলে আমার নাম্বার অফ ডিবেঞ্চার দাঁড়াচ্ছে 8000। তার মানে সাহিলকে 8000 ডিবেঞ্চার দিতে হবে। তো 12% ডিবেঞ্চার and 2 সিকিউরিটি প্রিমিয়াম। ডিবেঞ্চারে কত ক্রেডিট করব, 8000 ডিবেঞ্চার, ফেস ভ্যালু কত 40 করে, আর প্রিমিয়ামে যাবে কত, 8000 ইন্টু 10। তাহলে 8000 ইন্টু 40 3,20,000, আর 8000 ইন্টু 10 80,000। দেখ ডেবিট ক্রেডিট ম্যাচ করে গেছে। সাহিলকে 5 লাখ টাকা দেওয়ার ছিল, 1 লাখ টাকা চেকে দিলাম, আর বাকি টাকা কি করলাম, ডিবেঞ্চার দিলাম। সাহিলকে বলে দিলাম ডিবেঞ্চার কিন্তু 25% প্রিমিয়াম ইস্যু হবে। তখন আগে ক্যালকুলেশন করে নিলাম যে সাহিলকে পে অফ করতে আমার কতগুলো নাম্বার অফ ডিবেঞ্চার দিতে হবে। টোটাল লায়াবিলিটি কত, 4 লাখ, সেটাকে আমি ইস্যু প্রাইস দিয়ে ডিভাইড করে নিলাম, 4 লাখ বাই 50 8,000। তাহলে 8,000 ইন্টু 40, 8,000 ইন্টু 40 ডিবেঞ্চারে যাবে, আর 8,000 ইন্টু 10 সিকিউরিটি প্রিমিয়াম। হ্যাঁ, এটা তো আমি জাস্ট মন থেকে দিই না, 12 কি 8 কি 10 যা থাকবে সেটা বলে দেবে। ক্লিয়ার? এবার বুক থেকে সামস দেখি, দেখি বুকটা দেখি আমার কাছে একটা। এই যে টাইপটা করালাম, ইস্যু অফ ডিবেঞ্চার্স ফর কনসিডারেশন আদার দ্যান ক্যাশ, এই টাইপটা তোমাদের আছে সামস নাম্বার 9 থেকে 17, পেজ নাম্বার 7.52, সামস নাম্বার 9 to 17।
Page number 7.53. Page 7.53. আমরা ওই সাম নাম্বার 12 ট্রাই করি। CBSE 2024 কম্পার্টমেন্ট এসেছিল। দেখ সামস কি বলছে, শুভ্রনীল বই দেখতে পাচ্ছিস? একটা ছবি তুলে নে সামসটা। দেখ, on 1st April 2023, Simple Limited took over assets of 5 lakh and liabilities of 1 lakh from Temur Limited at an agreed value of 16 lakh. এটার মানে কি? 1st এপ্রিলে সিম্পল লিমিটেড একটা কোম্পানির নাম, ও টেক ওভার করে নিয়েছে অ্যাসেটস 5 লাখ টাকার, লায়াবিলিটি টেক ওভার করেছে 1 লাখ টাকা। কার কাছ থেকে? তেমুর লিমিটেডের কাছ থেকে। কত টাকায়? 16 লাখে। তার মানে সিম্পল লিমিটেডের কি অনেক লাভ হয়েছে রে? 5 লাখের অ্যাসেট নিয়েছে, 1 লাখের লায়াবিলিটি নিয়েছে, নেট অ্যাসেট কত নিয়েছে? 4 লাখ। 4 লাখের এগেইনস্টে পারচেজ কনসিডারেশন কত দেবে বলেছে? 16 লাখ। মানে হিউজ অ্যামাউন্ট দিচ্ছে গুডউইলের জন্য, 12 লাখ টাকা দিচ্ছে। তাহলে এই যে কেসটা, এটার জন্য ফার্স্ট আমি জার্নাল করে নিই। কারণ আচ্ছা, অঙ্কে আরেকটা রিকোয়ারমেন্টটা কি, একদম সামসের নিচে দেখ বলেছে ফার্স্ট জার্নাল এন্ট্রিজ ইন দ্য বুকস অফ সিম্পল লিমিটেড। তাহলে প্রথম জার্নাল যেটা আমি পাস করব সেটা হচ্ছে একটা কোম্পানি আরেকটা কোম্পানিকে টেক ওভার করছে, সমস্ত অ্যাসেটস কে ডেবিট করব। তাহলে অ্যাসেটস অ্যাকাউন্ট ডেবিট। টোটাল কত টাকার অ্যাসেটস টেক ওভার করছে? 5 লাখ। টু লায়াবিলিটি, লায়াবিলিটিকে ক্রেডিট করতে হয়। কত টাকা লায়াবিলিটি টেক ওভার করেছে? 1 লাখ। আর পারচেজ কনসিডারেশনটা কত দেবে বলেছে? ওটা কি বলে লিখবো? টু টেমুর লিমিটেড, যার কাছ থেকে টেক ওভার করছে যে কোম্পানিকে, 16 লাখ না? তাহলে দেখ ক্রেডিটে টোটাল 17 লাখ, ডেবিট সাইড তাহলে ব্যালেন্স চাইছে কত? 12 লাখ। সো গুডউইল বলে আমরা দেখাবো 12 লাখ টাকা। গুডউইলে এলো কত? 12 লাখ। হ্যাঁ, গুডউইল অ্যাকাউন্ট ডেবিট তো। এবার তেমুরকে টোটাল কত টাকা দেওয়ার আছে এই জার্নালের দিকে তাকালেই বুঝতে পারবো। টেমির হ্যাজ টু বি পেড 16 লাখ। তো নিচে অঙ্কে বলছে দেখ, সিম্পল লিমিটেড পেইড দ্য অ্যামাউন্ট টু টেমুর লিমিটেড অ্যাজ ফলো। সিম্পল কি করে টেমুরের লায়াবিলিটি অফ করছে? ইস্যুড আ ব্যাংক ড্রাফট অফ 1 লাখ। 16 লাখ দেওয়ার আছে, তার মধ্যে সিম্পল কি বলেছে? 1 লাখ টাকার ব্যাংক ড্রাফট দেবে। তাহলে বাকি কত টাকা থাকছে? 16 লাখের মধ্যে 1 লাখ যদি ব্যাংক ড্রাফট দিয়ে মিটিয়ে দেয়, তাহলে বাকি থাকছে 15 লাখ টাকা। সেটা সিম্পল লিমিটেড কি বলেছে? আমি 8% ডিবেঞ্চার 100 টাকা ফেস ভ্যালু এট এ প্রিমিয়াম অফ 50% ইস্যু করে দেব। কম্পাউন্ড জার্নাল করতে পারি। তো আমি প্রথমে কি করব? টেমুরকে এই যে ক্রেডিট করা আছে, তার মানে টেমুরের কাছে লায়াবল রয়েছে, সেটাকে ডেবিট করব। সো টেমুর লিমিটেড আমরা কত টাকা ডেবিট করব? 16 লাখ। টু ব্যাংক কত টাকার ব্যাংক ড্রাফট দিচ্ছে? 16 লাখের মধ্যে 1 লক্ষ টাকার ব্যাংক ড্রাফট দিয়ে মেটাচ্ছে। তাহলে এবার বুদ্ধি করে বল, টেমুরকে আর ব্যালেন্স কত দেওয়ার আছে? 15 লাখ। তাহলে এবার আমি একটা হিসাব করছি, নাম্বার অফ ডিবেঞ্চার্স টু বি ইস্যুড। ওই 15 লাখ টাকার জন্য কতগুলো ডিবেঞ্চার ইস্যু করতে হবে? 15 লাখ ইজ দ্য ডিউ অ্যামাউন্ট, এটা ডিভাইডেড বাই ইস্যু প্রাইস। আচ্ছা, ইস্যু প্রাইসটা কি করে বার করব? ফেস ভ্যালু কত আছে? 100 টাকা দামে ডিবেঞ্চার, কোম্পানি ইস্যু করবে এট এ প্রিমিয়াম অফ 50%।
তো 100 টাকায় 50% প্রিমিয়াম মানে 50 টাকা, তাহলে 100 প্লাস 50 ইস্যু প্রাইস কত? 150। তাহলে এখানে 150 150 10,000, তার মানে 10,000 ডিবেঞ্চার কোম্পানি দেবে, তাহলে কিনা ওই 15 লাখ টাকাটা মিটবে। তাহলে 2 কত পার্সেন্ট ডিবেঞ্চার দিচ্ছে কোম্পানি? 8%। 8% ডিবেঞ্চার এবং 2 সিকিউরিটি প্রিমিয়াম, যেহেতু প্রিমিয়াম ইস্যু করছে। ডিবেঞ্চারে যাবে কত? 10,000 ডিবেঞ্চার ইন্টু ফেস ভ্যালু কত? 100। তো 10,000 ইন্টু 100 10 লাখ না? 10 লাখ। আর প্রিমিয়ামে যাবে 10,000 ইন্টু 50 5 লাখ। তাহলে টোটাল আমার 16 লাখ ম্যাচ করে যাবে। সো দুটো জার্নাল করলেই সামসটা আমার সলভ হয়ে যাচ্ছে। বল কার কোথায় অসুবিধা হচ্ছে, বল, কথা বল, কোথায় প্রবলেম, কথা বল। সুপ্রনীল ঠিক আছিস? 100% ক্লিয়ার? আচ্ছা, এবার সামস নাম্বার 17 এসো। পেজ নাম্বার 7.54, ডিকে গোয়েল। সামস নাম্বার 17 কি বলছে দেখ, দিশা লিমিটেড পারচেস করছে মেশিন কার কাছ থেকে? নিশার কাছ থেকে, and paid to নিশা as follows। একটা জিনিস খেয়াল কর, দিশা মেশিন কিনলো নিশার কাছ থেকে, কত টাকায় মেশিন কিনেছে জানে না। যদি মেশিন কেনে, আমাদের জার্নাল করতে বলেছে কার বুকে বলতো? দেখ নিচে বলে দিয়েছে পাস্ট জার্নাল এন্ট্রিজ ইন দ্য বুকস অফ দিশা। In the books of Disha Limited journal entries। তো এই যে দিশার বইয়ে জার্নাল করব, ফার্স্ট জার্নাল কি হওয়া উচিত? রনি বলতো দেখি, দিশা যে মেশিন কিনছে নিশার কাছ থেকে, তাহলে দিশার বুকে কি জার্নাল হয়? দিশা মেশিন কিনেছে নিশার কাছ থেকে, জার্নাল কিভাবে বলে? জার্নালে প্রথমে একটা ডেবিট থাকে, তারপরের লাইনে একটা ক্রেডিট থাকে। কি কিনছে? মেশিন কিনছে, প্রথমে ডেবিটটা বলতে হয়। লজ্জা পাওয়ার কিছু নেই, আমি বললাম প্রথমে ডেবিটটাকে বলতে হয়, দেন ক্রেডিটটাকে বলতে হয়। মেশিনারি অ্যাকাউন্ট ডেবিট না, এইগুলো এই এখন ক্লাস 12 পরীক্ষা দিয়ে যদি জার্নাল কিভাবে বলতে হয় না জানিস, অসুবিধা হয় কেন? এই প্রত্যেকটা জিনিসই তো জার্নাল, প্রথমে ডেবিট দেন ক্রেডিটটাকে টু দিয়ে বলতে হয়। এই জিনিসটা মাথায় থাকে না। মেশিনারি অ্যাকাউন্ট ডেবিট টু নিশা, কিন্তু অ্যামাউন্টটা বলেনি, কত টাকায় মেশিন কিনেছো বলেনি। কিন্তু এটা তো ঠিক, ঠিক যত টাকা নিশার কাছে লায়াবেল তার হিসেবেই নিশাকে ডিসচার্জ করা হবে। পরে দেখো অঙ্কে বলে দিচ্ছে নিশাকে কি কি পে করা হয়েছে? 10,000 ইকুইটি শেয়ার অ্যাট এ প্রিমিয়াম অফ 10%। 10 টাকা দামে ইকুইটি শেয়ার, 10% প্রিমিয়াম ইস্যু হয়েছে, নিশাকে দেওয়া হয়েছে। 209% ডিবেঞ্চার দেওয়া হয়েছে অ্যাট এ ডিসকাউন্ট অফ 10%। আর ব্যালেন্স টাকা দেওয়া হয়েছে বাই অ্যাকসেপ্টিং আ বিলস অফ এক্সচেঞ্জ 50,000 পেয়েবল আফটার 1 মান্থ। তো আমি এই জার্নালের অ্যামাউন্টটা লিখতে পারলাম না, ঠিক আছে, জার্নাল লিখে অ্যামাউন্ট ছেড়ে দিলাম। কিন্তু একটা জিনিস সেন্স কর, যে যত টাকায় পারচেস করেছে তার উপর বেস করেই তো পেমেন্ট হবে। তো সেকেন্ড জার্নাল আমি কি করছি দেখ, নিশাকে ডেবিট করছি, নিশা অ্যাকাউন্ট ডেবিট। ডেবিটের অ্যামাউন্ট লিখতে পারবো? নো স্যার, বিকজ আগের জার্নাল আমি ক্রেডিটটাই তো লিখিনি। কিন্তু কি কি দিয়েছে সেটা তো বলে দিয়েছে। নিশাকে দিয়েছে কি? 10,000 ইকুইটি শেয়ার, তাহলে 2 ইকুইটি শেয়ার ক্যাপিটাল, 10,000 ইকুইটি, ফেস ভ্যালু কত করে? 10 টাকা করে।
তাহলে 10,000 ইন্টু 10 মানে 1,00,000 টাকার ইকুইটি ক্যাপিটাল দিয়েছে। প্রিমিয়ামও দিয়েছে, টু সিকিউরিটি প্রিমিয়াম 10,000 টাকা, 10 টাকায় 10% প্রিমিয়াম মানে 1 টাকা, 10,000 টাকা প্রিমিয়াম। বোঝাতে পারলাম? পরে বলছে আবার 209% ডিবেঞ্চার দিয়েছে অ্যাট এ ডিসকাউন্ট অফ 10%। তাহলে 29% ডিবেঞ্চার, কতগুলো ডিবেঞ্চার দিচ্ছে? 200। কত করে ফেস ভ্যালু? 100। তাহলে 200 ইন্টু 100 করলে কত হয়? 20,000। 200 ইন্টু 100 করলে কত হয়? 20,000। যাক, প্লাস তো বলেছে। আর এর মধ্যে ডিসকাউন্টের জন্য তো ডেবিট হয়, তাহলে ডিসকাউন্ট অন ইস্যু অফ ডিবেঞ্চারকে আমি ডেবিট করছি। আচ্ছা, কতগুলো ডিবেঞ্চার? 200 ডিবেঞ্চার। ডিসকাউন্ট কত আছে বলতো? 10% মানে 10 টাকা করে, মানে 200 ইন্টু 10 2,000 না? 100 টাকা ডিবেঞ্চারে তো 10% ডিসকাউন্ট, 2,000। আরো একটা জিনিস দিয়েছে, বিল অ্যাকসেপ্ট করেছে কত টাকা, তাহলে সেটা কিভাবে দেখাবো? সেটা দেখাবো, নিচে আরো একটা দেব ক্রেডিট, টু বিলস পেয়েবল, টু বিলস পেয়েবল অ্যাকাউন্ট 50,000। এবার খেয়াল করে দেখ, সমস্ত ক্রেডিট অ্যামাউন্ট অ্যাভেলেবেল, ক্রেডিট গুলো টোটাল আপ করবো। 1,00,000, 1,10, 1,30, 1,80। 1,80 থেকে 2,000 বাদ দিলে 1,78। তাহলে নিশাকে এখানে ডেবিট করবো 1,78, তাহলে এখানেও 1,78 1,78 করে দেবো। তার মানে সেকেন্ড জার্নাল করে সেখান থেকে অ্যামাউন্টটাকে ডিরাইভ করে নিলাম। এবার আমরা এই যে ডিসকাউন্টটাকে না, এই লসটাকে এই প্রিমিয়ামের সাথে অ্যাডজাস্ট করতে পারি। লস কত আছে? 2,000। এই লসের টাকা এই প্রিমিয়াম কত আছে? 10,000। এখান থেকে অ্যাডজাস্ট হয়ে যাবে। তো তার জন্য আরেকটা জার্নাল পাস করে দিবি, সিকিউরিটি প্রিমিয়াম অ্যাকাউন্ট ডেবিট টু লস অন ইস্যু অফ ডিবেঞ্চার বা টু ডিসকাউন্ট অন ইস্যু অফ ডিবেঞ্চার। কত? 2,000 টাকা সিকিউরিটি প্রিমিয়াম থেকে ডিসকাউন্টের টাকা অ্যাডজাস্ট করে নিলাম।